আচ্ছা আমরা কোন পর্যন্ত করছিলাম? আচ্ছা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, তাই না? তার মানে আমরা মোট আমাদের যে রুলস ছিল কয়টা আমরা লিখছিলাম? 12টা। সেই 12টি রুলসের মধ্যে আমরা 6টা রুলস আমরা কমপ্লিট করছিলাম, তাই না? একই রকম ছিল, দেখেন একই রকম প্রায় ছিল। হ্যাঁ, তো সবগুলো কিন্তু প্রায় একই রকমই, মানে বাকি যে 6টা আছে না এগুলো দেখবো যে একই রকম। ঠিক আছে, এজন্য টেনশন করে গেছিল। আর এগুলো তোমরা এর আগে নিজেরাও এর আগে যখন ইন্টারমিডিয়েট পড়ো তখন কিন্তু তোমরা করছো এগুলো, যখন ইন্টারমিডিয়েট পড়ো হয়তো এখন দীর্ঘদিন হয়তো ওগুলো চর্চা না থাকার কারণে ভুলে গেছো, কিন্তু দেখলেই বা একবার হয়তো আমি যখন করবো তখন দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে ঠিক আছে সব কিছু। তাহলে আমাদের আজকে হলো 7 নম্বর রুলস। 7 নম্বর রুলসটা হলো বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল মানেই হলো 2 থেকে 8। 2 থেকে 8 মানে কি? বাইনারি থেকে অক্টাল, তার মানে বেস 2 থেকে বেস 8 এ যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটি বিষয় আমাদের ভালো মতো লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে অক্টালের সর্বোচ্চ অঙ্ক কয়টা? অক্টালের অঙ্ক কয়টা? 8টা। তাহলে সর্বোচ্চ অঙ্ক কোনটি? 7। এখন 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, আর আরেকটি বিষয় খেয়াল করো যে ডেসিমেল, তারপরে হেক্সাডেসিমেল আর অক্টাল এই তিনটাতেই কিন্তু এই 7 একই, তাই না? ওখানেও 7 আছে অঙ্ক, ডেসিমেলেও 7 আছে, আবার হেক্সাডেসিমেলেও কিন্তু 7 আছে। তার মানে আমরা 7কে যদি বাইনারিতে রূপান্তর করি, 7কে আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। তো 7কে বাইনারিতে রূপান্তর করলে এটা এখানে ভাগশেষ, তাই না? দেখো মনে আছে কিনা, 2 দিয়ে ভাগ করলে 3 2 6 ভাগশেষ 1, তাই না? আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 কে 2 ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ করলে 2 0 0 ভাগশেষ 1। তাহলে নিচ থেকে আমরা উপর দিকে সাজালে কি করব? 1 1 1। কয়টা ডিজিট পেলাম আমরা? 3টা ডিজিট, তাই না? আচ্ছা এটা তো আমরা আমাদের নরমাল যে প্রসেস, আমাদের যে নরমাল যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা এটা করলাম। তবে এইটা এই যে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল, এইগুলো আসলে আমাদের এই প্রকৃতপক্ষে যে নিয়মটা আমরা করছি সেই নিয়মের বাইরে গিয়েও আলাদা একটা আমাদের নিয়ম আছে শর্টকাট হইতে। যেমন আমরা যখন এমসিকিউ আনসার করতে যাব তখন তো আর এইভাবে এই ক্যালকুলেশন করতে গেলে আমাদের একটা টাইমটা অনেকটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট প্রসেস আছে, সেটা হলো যে আমরা একটু মনোযোগ দাও, শর্টকাট প্রসেসটি আমরা এখানে 1 নিব, এরপরে এসে কি নিব? 1 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 2। 2 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 4। 4 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 8। 8 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 16। 16 কে 2 দ্বারা গুণ করলে কি হবে? 32। তো এরকম ভাবে 2 দ্বারা গুণ করলে আমরা এরকম ভাবে আমরা 2 এর গুণিতক ভ্যালু আমরা পাবো, তাই না? তো এখন এটাকে আমরা একটা বক্সের মধ্যে নেই। তাহলে 1 2 4 8 16 32, তারপরে 64, তারপরে 128, তারপরে 256, তারপরে 512, তারপরে 1024। ঠিক আছে, মানে ডাবল করে। এখন আমি যেটা বললাম এই যে 7, এই 7 কে যখন আমি বাইনারিতে রূপান্তর করেছি তখন এরকম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করেছি, কিন্তু আমরা ওই ভাগ প্রক্রিয়াটা আমরা করব না। আচ্ছা আমি আরো একটা বিষয় দেখাই। সাপোজ আমরা বললাম এখানে 27, এই 27 আছে ডেসিমেল, 27 কিসে আছে? ডেসিমেল। এখন এই ডেসিমেল ভ্যালুটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি এই যে এইভাবে তো আমরা তো করতে পারি, তাই না? 2 দ্বারা ভাগ করে করে আমরা এভাবে যেতে পারি, কিন্তু ওইটা আমরা করব না। আমরা কি করব? আমরা এইভাবে করব যে কত আমাদের বের করতে হবে? 27। তাহলে 27 কত কত যোগ করলে এখানে 27 হবে? 32 কিন্তু 27 এর বেশি, তাহলে এটা আমরা বাদ দিব। এখানে যে ভ্যালুগুলো আছে এইগুলো আমরা যোগ করে দেখব কত কত যোগ করলে 27 আসে। তাহলে এখানে আমাদের এই 16 কে 8 16 আর 8 যোগ করলে কত হয়? 24। 24 আর এখানে 2 আছে, 2 যোগ করলে কত হবে? 24 আর 2 26, 26 আর 1 27। তাহলে যেগুলো আমরা যোগ করলাম সেখানে আমরা তার উপর আমরা 1 দিলাম, আর যেগুলো যোগ করিনি সেগুলোকে 0 দিলাম।
ঠিক আছে, তাহলে এখন এই যে উপরে আমরা যে ডিজিটগুলো আমরা পেলাম সবগুলো আমরা যদি লিখি 1 1 0 1 1, এটা কিন্তু 27 এর কিন্তু বাইনারি মান হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না? আমি একটু দেখাই, সরাসরি একটু করে দেখাই। 27 এখানে ভাগশেষ, তাহলে কত হবে? 13 দুগুণ কত? 26, ভাগশেষ কত? 1। এরপরে এখানে 6 দুগুণ 12, ভাগশেষ কত? 1। এরপরে 3 দুগুণ 6, ভাগশেষ কত? 0। এরপরে 2 1 কে 2, ভাগশেষ কত? 1। এরপরে 2 0 0, ভাগশেষ কত? এখন এটাকে আমি যদি নিচ থেকে উপর দিকে সাজাই কি হবে? 1 1 0 1 1, তাহলে কি এর সাথে মিলছে? তারপরে আমরা এখন থেকে যে কোনো ডেসিমেল ভ্যালু আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে চাই আমাদের কাজের সুবিধার জন্য, বড় একটা অঙ্ক করতেছি বা অন্য কিছু করতেছি সেখানে আমার দরকার, তাহলে আমরা এইভাবে করব। ঠিক আমরা এইখানে আমরা সেই কাজটি করতে পারবো। মানে এতটুকু যে আমরা করলাম এটা কিন্তু আমাদের এইটার আলোচনার কিন্তু বাইরে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য এটা আমি এই কাজটা করলাম। তাহলে আমরা এখন দেখি, এই যে আমি এটা লিখে দিই, আমি এখানে নিলাম 1 2 4, তাহলে 1 2 4, তাই না? তাহলে এখানে এই যে 7, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 6 আর 1 যোগ করলে কত হয়? 7। তাহলে আমরা কিন্তু এইভাবে এই ভাগফলের মাধ্যমে এটা বের করব না। ক্লিয়ার? আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো। আর এরপরের অংশটা যেটা বলছি সেটি হলো, যেহেতু আমাদের এই অক্টালের সর্বোচ্চ অঙ্ক হলো 7, অক্টালের সর্বোচ্চ অঙ্ক তো 7, সেহেতু 7 এর বাইনারিতে 7 যদি বাইনারিতে রূপান্তর করা যায় বা 7 এর বাইনারি মান যদি এই 3টি ডিজিট হয়, তাহলে আমরা কি করব? এই বাইনারি থেকে যখন অক্টালে যাব, অর্থাৎ 2 থেকে যখন আমরা 8 এ যাব, তখন আমরা বাইনারির ওই যে ভ্যালুটা থাকবে বা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে আমরা 3টি করে ডিজিট নিয়ে তার অক্টাল মান বসিয়ে দেব। সেটা কিভাবে করব এটা আমরা এখন দেখব। আচ্ছা, আরেকটা প্রসেস হলো, আরেকটা মানে সিস্টেম হলো বা কৌশল হচ্ছে, যেহেতু 8 কে আমরা যদি এভাবে লিখতে পারি না, 8 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 এর পাওয়ার 3 মানে কি? 2 কে 3 বার নিতে হবে। 2 এর পাওয়ার 3 মানে হলো 2 কে 3 বার নিতে হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ কত? 8। তাহলে এই যে 3, এই যদি আমরা এটা জাস্ট মনে রাখার একটা সিস্টেম, কিন্তু মূল নিয়ম হচ্ছে এটা, ওইটা জাস্ট একটা মনে রাখার সিস্টেম। ঠিক আছে, যে আমরা 3টি করে ডিজিট নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন আমরা প্রথমে কাজ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা মানে হলো এখানে আমাদের কি কোন ধরনের কোনো ভগ্নাংশ থাকবে না, আমাদের দশমিকের বাম পাশের অংশটুকু, তাই না? আচ্ছা, তাহলে 1 1 0 1 0 1 1 1 0 দিলাম। এইটা আমাদের হলো কি একটা বাইনারি একটা সংখ্যা। এই সংখ্যাকে আমরা নিব কিসে? অক্টালে নিব। এই বাইনারি সংখ্যাটিকে আমরা কিসে নিব? অক্টালে। ওকে, এখন আমরা আসি, তাহলে এই যে আমি যে বললাম যে কয়টি করে ডিজিট নিয়ে? 3টি করে ডিজিট নিয়ে। এখন তুমি প্রশ্ন করতে পারো বা তোমার প্রশ্ন এখন স্বাভাবিকভাবে আসবে, সকলেরই আসবে। সে প্রশ্নটা হলো, স্যার তাহলে 3টি করে আমরা কোন পাশ থেকে নিব? এটা কি বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে নাকি মাঝখান থেকে? এটা তো আমাদের প্রশ্ন আসতেই পারে, তাই না? এই প্রশ্নটা দেখো খুব সহজ উত্তর। আমরা সব সময়ের জন্য মনে রাখবো যে যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কাজ করব তখন সব সময়ের জন্য খেয়াল রাখবা ডান পাশ থেকে কাজ করতে হবে। কোন পাশ থেকে? আমরা ডান পাশ থেকে নিব। ঠিক আছে, এবং এইটা বোঝানোর জন্য আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিব। তার মানে কি, আমার ওই পাশ থেকে এই পাশে আসবো, ডান পাশ থেকে আমরা বাম পাশে আসবো। ঠিক আছে, ডান পাশ থেকে আমরা বাম পাশে আসবো। সো আমরা এই যে 0 নিলাম, 1 নিলাম, তারপর আমরা 1 নিলাম, তাহলে এই যে 3টি ডিজিট নিলাম। এরপরে তাহলে এই 3টি শেষ, এর পরবর্তীতে 1 0 1, তাহলে এই 3টি শেষ। এরপরে 0 1 1। ক্লিয়ার সবাই? ঠিক আছে। আচ্ছা, এবার নেওয়া তো আমাদের এই 3টি করে ডিজিট নিয়ে আমরা 3টি অংশ আমরা আলাদা করলাম। ঠিক আছে, এখন এইগুলোর আমরা কি করব? অক্টাল মান নিয়ে আসবো। ওই যে এর আগে বললাম যেভাবে বের করলাম 1 2 4,
1 2 4 1 2 4 নিলাম কেন 1 2 4 এটা আমি একটা বক্স তৈরি করি বক্স ঠিক আছে এই যে 1 2 4 এটা দিয়ে আমরা কাজ করব অথবা 4 2 1 ডান পাশ থেকে 1 2 4 বাম পাশ থেকে 4 2 1 ঠিক আছে এখন এই ভ্যালুগুলো আমি ওইটার উপর এখন ছেড়ে দেব কিভাবে ছেড়ে দেব যেটা যেভাবে আছে ওইটাই ওইটার উপরে ওইভাবে ফেলে দেব দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি 1 1 0 ঠিক আছে তাহলে 1 1 0 যখন লিখলাম আমি তো বলেছি যে কোন যে মানে যদি যখন 1 থাকবে যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে বা যে অঙ্কগুলোর উপর এখানে সংখ্যা হিসেবে আমরা নেই ঠিক আছে যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব আর যে সংখ্যাগুলোর উপর শূন্য থাকবে সেগুলো আমরা যোগ করব না ঠিক আছে এখন যদি বলো যে যোগ করব যোগ করলে তো কোনো লাভ নাই কারণ শূন্যকে যোগ করলে তো আমার তো শূন্য কোনো ভ্যালু নাই জাস্ট আমরা এটাই মনে রাখবো যে যেগুলোর উপর 1 থাকবে ঠিক আছে সেগুলোকে আমরা কি করব যোগ করব এটা মনে রাখবা কারণ শূন্য এখানে শূন্য নিচে যে আমাদের 1 আছে এটা আবার যোগ করলে কি হবে আমাদের ভ্যালুতে চেঞ্জ হয়ে যাবে এইজন্য এখানে উদ্দেশ্য একটা যে যখন দেখব যে যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে ওইগুলো জাস্ট খালি যোগ আর যেটা শূন্য থাকবে ওইগুলো কোনো যোগ হবে না ক্লিয়ার সবাই যেগুলোর উপর 1 থাকবে সেগুলো যোগ করব সেই সংখ্যাগুলো যোগ করব যে সংখ্যাগুলোর উপর 1 থাকবে বা 1 সংযুক্ত যে সংখ্যাগুলো ওইগুলোই যোগ করব আর শূন্য সংযুক্ত যে সংখ্যাগুলো সেগুলো আমরা যোগ করব না ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে 4 আর 2 যোগ করলে 6 হবে তাহলে আমাদের এটার মানে হলো কত 6 ক্লিয়ার গায় আচ্ছা এখন এইটা আমরা আবার এখানে নিয়ে রাখবো তাহলে 1 0 1 তাহলে কোনগুলো যোগ করতে হবে বলো তো 4 আর হচ্ছে 1 কোনগুলো 4 আর 1 তাহলে 4 1 যোগ করলে কত হয় 5 আচ্ছা এরপরে 1 1 0 তাহলে কোনটা যোগ করতে হবে 4 আর কি 2 4 আর 2 কত হবে এখানে 6 তাহলে আমরা কি পেলাম সুতরাং 1 1 0 1 0 1 1 1 0 এই বাইনারি থেকে আমরা 656 অক্টাল মান পেলাম তাহলে আমাদের যদি কখনো প্রশ্ন করা হয় যে এরকম একটা বাইনারি একটা ভ্যালু দিয়ে দিল বললো এত এর অক্টাল মান নির্ণয় করো বা নিচের কোনটি এত এর অক্টাল ভ্যালু তাহলে আমাদের এখানে 656 দেওয়া থাকতে পারে 657 658 659 ঠিক আছে এখন এইটা যে হয়তো বলতে পারো যে এটা তো সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু না যার যত বেশি প্র্যাকটিস থাকবে অনুশীলন থাকবে সে তত বেশি মনের মধ্যে অঙ্ক করে ফেলবে এই যে দেখো মনের মধ্যে অঙ্ক এখানে কত 0 1 1 তার মানে কি এখানে 1 মনে ভাববা এখানে 2 এখানে 4 দেখছো তাহলে 0 তো বাদ তাহলে 2 তাহলে 4 আর 2 কত হয় 6 ঠিক আছে আচ্ছা এখানে আসো এখানে কি হবে 1 2 4 তাহলে 2 আর 0 তারপরে 4 আর 1 যোগ করলে কত 5 ঠিক আছে এখানে আসো 0 1 1 তার মানে কি একবার তার মানে 2 আর 4 যোগ করলে কত 6 তাহলে কিন্তু এটা আমরা করার দরকার নাই এটা আমরা তো বোঝার জন্য শেখার জন্য তো আমাদের করতেই হবে এখন আমরা যখন आंसर করতে যাব তখন এই যে মনে মনে অঙ্ক হয়ে যাবে তখন ওটা তোমার করতে লাগবে বড় 10 সেকেন্ড লাগবে ক্লিয়ার সবাই কোনো সমস্যা নেই তো কারণ ক্লিয়ার তো আচ্ছা এরপরে দেখো এইটা আমাদের নিয়মটা গেল আমরা একটা एग्जांपल করি এরকম একটা एग्जांपल করি তাহলে আর একটু ক্লিয়ার হবে মুছে দেব না স্যার আমি করতেছি শেষ হয়েছে আচ্ছা আচ্ছা লিখে দাও তাহলে যারা বুঝতে পারছো দেখো তোমরা এটা করতে থাকো 1 0 1 0 0 1 1 দ্রুত করে ফেলবে দেখো ক্লিয়ার 101 তারপর হচ্ছে হ্যাঁ 101 010 011 এটা বুঝলেই ওকে এখানে দেখো তাহলে কি হবে আমরা ওইখানে আর যাব না এইখানে আর যাব না ঠিক আছে আমরা মনে মনে করে ফেলব এই যে এটা মানে কি 1 2 4 4 9 তার 2 1 আছে তার মানে কি 3 ক্লিয়ার এখানে আমরা যাব 0 1 0 তার মানে কি আমাদের এখানে 1 আর 4 9 2 আছে এই যে 2 এরপরে কি এখানে কি 1
2 4 তাহলে কি 2 বাদ, তাহলে 4 আর 1 আছে, তাহলে কত 5। তার মানে এটি আমাদের आंसर। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এইবার আসো, এই একই জিনিস আমাদের অনেক সময় ডিজিটের হেরফের থাকতে পারে। ডিজিটের হেরফের বলতে এখানে যেমন এখানে আমাদের মাপ মতো আছে সবকিছু, তিনটা করে মাপ মতো আছে, তো এমনও তো হতে পারে যে মাপ মতো নাও থাকতে পারে, ডিজিট কম বেশি থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? ডিজিট আমাদের কম বেশি থাকতে পারে, তাহলে সেই কম বেশি যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এই যে 1 0 1 0 0 1 1 এইটা দিলাম বাইনারি থেকে অক্টাল। তাহলে খেয়াল করো ডান পাশ থেকে এই যে এখন এখানে আসো, একটা ডিজিট আছে, তাহলে তিনটি ডিজিট আমাকে বানায় নিতে হবে। কিভাবে নিতে হবে? এমন ভাবে বানাইতে হবে যাতে করে আমাদের মানের কোনো পরিবর্তন না ঘটে। যেমন এখানে হাফ আর 2/4 একই জিনিস, 4/8 কিন্তু একই জিনিস। এখানে 1/2 এর কথা, আবার 2/4 একই কথা, আবার 4/8 কিন্তু একই কথা। কাটাকাটি করলে তো আমাদের এখানে 1/2 আসে, এখানে 1/2 আসে। ঠিক আছে? তো এই জন্য আমাদের মানের পরিবর্তন হওয়া যাবে না, কিন্তু আমাদের এখানে কম বেশি কিছু একটা আমাদের এখানে রাখতে হবে, অ্যাড করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? মনে রাখবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডিজিট কম পড়লে যে কয়টা ডিজিট কম পড়বে সেই কয়টা ডিজিট শূন্য বামে বসবে। আমি যদি এখানে দুইটা শূন্য দেই তাহলে কি মানের কোনো পরিবর্তন ঘটবে? কারণ বাম পাশের শূন্যের কোনো দাম নাই। ঠিক আছে? যদি একটা ডিজিট পড়ে, সাপোজ এখানে এরকম আছে, এখানে একটা 1 আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে একটা 1 তাহলে আমাদের ডিজিট এখানে কয়টা হলো? দুইটা। তাহলে আমার একটা ডিজিট কম পড়ছে, তাহলে একটা শূন্য বামে দিয়ে আমি তিনটে ডিজিট পূর্ণ করলাম। ক্লিয়ার? আচ্ছা আবার আমরা দিছি মূলত এইটা, তাহলে আমার ডিজিট কম পড়ছে কয়টা? দুইটা। তাহলে দুইটা ডিজিট শূন্য বামে দিলাম, তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ক্লিয়ার? তাহলে এইখানকার জন্য আমরা কি লিখতে পারি? এটার জন্য তাহলে এখন আমরা লিখতে পারবো সবগুলোই, শুধু এটার জন্য না। আমরা ডান পাশ থেকে আসি, এই যে 1 1 0 1 1 0, তারপরে কি 1 আছে 2 আছে, 4 এ 0, তারপর 4 তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে? 3। আর এখানে কি 0 1 0, তার মানে কি আমার এখানে 1 নাই 2 আছে 4 নাই, তার মানে এখানে অ্যানসারটা কি হবে? এখানে 2 হবে, এখানে 1। সো আমরা লেখার সময় আমরা তো যখন এমসিকিউ আনসার করতে যাব তখন তো আমরা সরাসরি 1 2 3 8 দেখে আমরা ওটা আনসার দিয়ে দেব। যদি কখনো তুমি দেখো যে তোমার কোনো একটা রিটেন এক্সামে এটা আসছে, তখন তুমি অবশ্যই আমি আগে প্রথমে যেভাবে করছি ঠিক ওইভাবেই লিখে দিবা, কারণ তোমাকে তো রিটেন আনসার করতে হবে। আর রিটেন আনসার করতে হলে আমাকে পুরো অংশটাই সুন্দরভাবে লিখে দিতে হবে। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি যেভাবে মনে রাখতে পারো, তুমি যদি মনে করো স্যার আমি এগুলো যেভাবে না করে আমি মনে মনে করবো, তাহলে তো আরো ভালো, তাহলে তোমার আরো তাড়াতাড়ি আনসার হয়ে যাবে, তাই না? তো এই হলো আমাদের কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি থেকে অক্টালে যাওয়ার রুলস। ঠিক আছে? এবার আমরা যাব হলো ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে দেখি আমরা একটু। এই যে ভগ্নাংশ মানে দশমিক দিলাম, আগে দশমিক দিলাম, এখানে 0 1 0 1 0 0 1 দিলাম, তিনটা তিনটা ছয়টা এটা দিলাম আর কি। এই যে তাহলে এটা আমাদের ভগ্নাংশ। আচ্ছা আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করছি? আমরা সাজিয়েছি কিভাবে? ডান দিক থেকে বাম দিকে তিনটা ডিজিট নিয়েছি, তাই না? তাহলে যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে আমরা কি করব? এবার বাম দিক থেকে ডান দিকে আসবো। এখন এই যে ডান দিক থেকে বাম দিকে আর বাম দিক থেকে ডান দিকে, এইটা কেন আমরা আসবো এই বিষয়টা আমি এইটা শেখানোর পর আমি বলবো। তুমি তো প্রশ্ন করতে পারো স্যার ডান দিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কেন হলো, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে কেন হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি ডান দিক থেকে বাম দিক থেকে তো আমি নিতে পারতাম, কিন্তু কেন হলো সেই কেন উত্তরটা আমি এইটা আমি শেষ করার পর বলতেছি। ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের এখানে বাম দিক থেকে আমরা ডান দিকে যাব। আমার দশমিকের জায়গায় দশমিক থাকবে, এখানে 0 1 0, এখানে কি হবে 1 0 0, আর এখানে 1 0 1।
তাহলে আমরা যে ওটা কি লিখবো না কেন মুখস্থ করতে তাই না 1 2 4 8 4 2 1 অথবা 1 2 4 ঠিক আছে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে এখন আচ্ছা তাহলে এখানে এই তিনটে জায়গায় আমাদের কি কি বসবে এখানে দশমিকটা দিয়ে রাখলাম 0 1 0 এই যে 0 1 0 তার মানে কত হবে এখানে 2 হবে ক্লিয়ার ঠিক আছে কি 2 আচ্ছা 1 0 0 1 0 0 কত হবে এখানে কত হবে 4 তাহলে এখানে 4 হবে 1 0 1 এখানে কত হবে 5 তার মানে আমরা লিখতে পারি দশমিক 0 1 0 1 0 0 1 0 1 এটা বাইনারি থেকে দশমিক দিলাম এখানে 2 4 কত 5 এই যে অক্টাল একেবারে ক্লিয়ার কিন্তু এই জিনিস হ্যাঁ এরপরে দেখো আমরা তোমরা নিচের অংশটুকু লিখে দাও আমি উপরে একটা অঙ্ক তৈরি করছি দশমিক দিলাম এখানে 0 0 1 0 1 এই যে বাইনারি থেকে আমি যাব কোথায় এদিকে আমাদের আর এইটা তো আমাদের তো প্র্যাকটিস করা দরকার নেই আমরা ওই যে কম বেশি থাকলে সেটা আমরা করি এখন ঠিক আছে আমরা তো পারবোই আমরা আগেরটা যেভাবে করছি এটা ঠিক আগেভাবে করব জাস্ট খালি আগেরটা আমরা ডান দিক থেকে নিছি এটা আমরা বাম দিক থেকে হ্যাঁ এই তো আমরা এখানে দেখো ডিজিট কম থাকলে কি হবে এখানে আচ্ছা ডিজিট কম থাকলে আগেরটা কি করছি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিকে আমরা প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে আমরা ডিজিট পূর্ণ করছি আর এখানে হবে ডান দিকে ঠিক আছে এখানে কি হবে ডান দিকে তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে দশমিক দিলাম 0 0 1 এরপর যে 0 1 0 1 এখন আমাদের একটা ডিজিট কম করছে তাহলে এর একটা শূন্য দিয়ে আমরা কম করব ঠিক আছে তার দশমিক এখানে কত হবে 1 আর এখানে কত হবে 2 সুতরাং দশমিক 0 0 1 0 1 এটা মানে হলো দশমিক 1 ঠিক আছে লিখে নাও এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ মানে এখানে তো দেখো তুমি পড়ছো আমি পড়াইতেছি বা শেখাইতেছি তুমি শিখতেছো এই সময়টা না সবকিছু সহজ মনে হয় হ্যাঁ বাসায় যাওয়ার পরে না দেখো যে আবার একটু এলোমেলো হয়ে গেছে এই জন্যই বাসায় গিয়ে আরেকবার দেখতে হবে সেটা আজকে দেখতে হবে যদি মনে করো যে আমি তো শিখতেই পারছি আমি তা করতে পারবো যাক 2-3 দিন যাক সমস্যা নেই পরে দেখবো দেখবো তো পরে আর মনে করবো না এই জন্য আজকে পড়তেছো আজকে শিখতেছো আজকে গিয়ে একবার প্র্যাকটিস করে দেখবে দেখবে যে পুরোপুরি একবার মাথায় গেছে আর অবশ্যই লিখতে হবে মানে মনে রাখার একটা সিস্টেম সেটা হচ্ছে কি তুমি যখন যেটা পড়বো তখন সেটা লিখবা তুমি দেখতেছো যে আমি শিখেছি তোমার কাছে পানির মতো সহজ মনে হচ্ছে তো পরে পরে গিয়ে দেখবে যে তোমার একটা ভুলে গেছো এই জন্য যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম স্পেশালি ম্যাথমেটিক্যাল টার্ম তো তোমাকে লিখতেই হবে আর অন্যান্য যে বিষয় সেগুলো লিখতে হবে মানে অন্যান্য বিষয়গুলো আমরা মুখস্থ করলে মনে করে আমরা হয়তো মনে থাকবো অনেকদিন দীর্ঘদিন মনে থাকবে পরীক্ষার সময় লিখতে হবে কিন্তু পরীক্ষার সময় দেখবে যে সব এলোমেলো হয়ে গেছে দেখবে যে মানে অপশন দেখে তুমি তালগোল পাকিয়ে ফেলছো যে এইটা হবে না এটা হবে কি জন্য পড়ছিলাম কি জন্য এরকম একটা ভিতরে একটা অনুভূতি কাজ করবে হ্যাঁ তো এই জন্য এই ধরনের বিষয়গুলো দূর করার জন্য অবশ্যই বেশি বেশি লিখবা সেটা যে পড়াই হোক না যত বেশি লিখবা তত বেশি তোমার বেড়ে তত আটকে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এইটি আমাদের কিন্তু গেল এখন যেটা বলছিলাম যে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে নেই কেন আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে নেই কেন এটা আমাদের দেখতে হবে আচ্ছা আমি এখানে নিলাম 4 to 1 0 6 নিলাম কথা নিলাম এই জিনিসটা 4 এটা কিন্তু সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আর এটা কিন্তু সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক তাই না আমরা এই জায়গায় করছি না আমরা এমএসডি আর এলএসডি করছি না বাইনারি ক্ষেত্রে আমরা এলএসবি করছি সাপোজ এটা তাহলে এটা হলো কি এমএসবি এটা হলো কি এলএসবি তাই করছি না আচ্ছা তাহলে এই যে 4 to 1 0 6 এই বামে কিন্তু সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বামে কিন্তু আর কোনো কিছু করার নাই যা করবো কিন্তু আমরা ডান পাশে যাবো ডান পাশে আমি যে 0 1 এরকম ভাবে বাড়িয়ে লিখলাম তার মানে আমার এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু কি অপশন মানে এর পরে যাওয়ার কোনো সুযোগ নাই
ঠিক আছে। আর যদি দশমিক দেই, এখানে দিলাম 4 3 6 1 2 6 4 7 এরকম। মানে তাহলে এই যে 4 কত এখানে 2 1 0 আর দশমিক 4 3 6 1 এরকম ভাবে আমাদের ডান পাশে যাচ্ছে। এখন এইটা এখানে দুটো অপশন, আমি এর আগে সম্ভবত একটু মানে ভুল বলছি। এর আগের অপশন আমি বললাম কি যে এইদিকে আমার আসার কোনো সুযোগ নাই, হ্যাঁ এদিকে আসার আমার সুযোগ আছে, আমি ভুল বলছি, সরি। মানে এদিকে আমি সংখ্যা বাড়াতে পারি। কিভাবে সংখ্যা বাড়াতে পারি আমি? যেমন এখানে এই অপশনটা আছে, আমি হয়তো 54 বানাবো, তাহলে আমার এটা বেড়ে গেল, কিন্তু আবার আমি আরেকটা হতে দিলাম 7 দিলাম, তাহলে আরো কিন্তু বাড়তে থাকলো। ঠিক আছে। এখন এই দিক থেকে আসার কারণ একটাই যে আমার এইটা আমার লাস্ট অপশন, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমার এইটা আমার লাস্ট অপশন। এই জন্য আমরা এই দিক থেকে আমরা ডান দিকে আসি, আর এই দিক থেকে আমরা বাম দিক থেকে যাই। ডান দিক থেকে বামে আসি, আর বাম দিক থেকে ডান দিকে যাই। বিষয় ক্লিয়ার কি? এইদিকে আমার বাড়ানোর সুযোগ আছে, আবার আর এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার এইদিকে বাড়ানোর সুযোগ আছে। ঠিক আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার বাম দিকে বাড়ানোর সুযোগ আছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমার ডান দিকে বাড়ানোর সুযোগ আছে। এখন কি ক্লিয়ার? ভালো করে দেখো, না বুঝলে বলো, আমি আবার বোঝাবো। মানে আমার এখানে সংখ্যা বৃদ্ধি করার সুযোগ আমার এই পাশে আছে। যে আমি হয়তো বললাম যে এখানে 75, এখানে সাপোজ কোটি আছে, কোথায় কোথায় 75 কোটি, আমি যদি একটু বাড়াই দিলাম, আমি বললাম যে 1075 কোটি এরকম বললাম, তাহলে এটা আরো বাড়াইতে হবে বাম দিকে। ঠিক আছে কিনা? আর এইখানে দশমিকের এই পাশে কিন্তু আর আসার সুযোগ নাই, আমার এই দিকে যাব, এই দিক থেকে এই দিকে আমার বাড়ানোর সুযোগ আছে। এই জন্য পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসবো আমরা, কারণ ডান দিকে বাড়ানোর সুযোগ আছে আমার। আর এইটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, এই দিকে বাড়ানোর সুযোগ আছে। ক্লিয়ার কি বিষয়টা? মানে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, এই জন্যই ডান দিকে আমার বাড়ানোর সুযোগ থাকবে, এখানে দশমিকটা আটকা দিছে। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, এই বাম দিকে আমার বাড়ানোর সুযোগ আছে, সংখ্যা আমার বাড়ানোর সুযোগটা এখানে বৃদ্ধি পাবে। ঠিক আছে। এই জন্য আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, এখন আমরা করব বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তার মানে হলো 2 থেকে আমরা যাব 16 তে, 2 থেকে 16 তে, 2 থেকে 16 তে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন বাইনারি থেকে অক্টালে গিয়েছিলাম তখন আমরা কয়টা করে ডিজিট নিয়েছি? আমরা 3টা করে ডিজিট নিয়েছি। কেন নিয়েছি? কারণ অক্টালের সর্বোচ্চ অঙ্ক হলো 7, 7কে বাইনারিতে রূপান্তর করলে 3টা ডিজিট পাওয়া যায়, এই জন্য আমরা 3টা করে ডিজিট নিয়েছি। হেক্সাডেসিমালে আমরা কি হিসাব করব? হেক্সাডেসিমালে আমাদের সর্বোচ্চ অঙ্ক কত? 16। হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক কত? 15। 15। কারণ 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর a থেকে f পর্যন্ত 6টা। যেখানে এর ভ্যালু 10, b এর ভ্যালু 11, c এর ভ্যালু 12, d এর ভ্যালু 13, তারপরে e এর ভ্যালু 14, f এর ভ্যালু 15। তার মানে হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক হলো f। ঠিক আছে। এই যে f, এই f এর ভ্যালু কত? 15। এখন 15 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা দেখি 1 2 4। এখন এই যে 1 to 4, এই 1 to 4 তে সর্বোচ্চ 7 পর্যন্ত লেখা যায়, সর্বোচ্চ 7 পর্যন্ত হয়, তাই না? যে তিনটে যদি যোগ করি তাহলে কত হয়? 7 হবে। তাহলে আমাদের আরো একটা বাড়িয়ে দিতে হবে। তাহলে আমি 1 to 4 এখানে দিলাম কত? 8। তাহলে তিনটাকে যোগ করলে কি হবে? 15 হবে। তিনটাকে যোগ করলে যদি 15 হয় তাহলে ডিজিট কয়টা? 4টা ডিজিট। তার মানে আমরা এর আগে করছি হলো 3টা করে ডিজিট নিয়ে, এখন আমরা করব 4টা করে।
আমাদের প্রসেসিং কিন্তু একই, হুবহু একই, জাস্ট ডিজিটের সংখ্যা এখানে একটা বাড়বে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে লিখি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান হেক্সাডেসিমাল। তাহলে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে যাব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে বাম পাশে। তার মানে আমাদের এদিকে যেতে হবে, তাই না? তাহলে 1 0 0 1 এইটা চারটা শেষ। এরপর 1 0 0 0 এই চারটা শেষ। এরপর 1 1 0 1 এই চারটা শেষ। সরি, এখানে এই যে চারটা শেষ। ঠিক আছে, এখন আমরা এগুলো নিয়ে ওটার উপর ফেলে দেবো। মুখস্থ হওয়ার কথা কিন্তু ওইখানে আমাদের যাওয়ার দরকার নেই। এই যে 1 2 4 8 1 2 4 8, তাহলে 2 4 এ কিন্তু 0, তাহলে 1 আর 8 যোগ হবে। 1 আর 8 যোগ করলে কত হবে? 9। ক্লিয়ার? আচ্ছা, এখানে 1 2 4 8, তাহলে 2 4 8 বাদ, শুধু এখানে কি হবে? 1 1 2 4 8, তাহলে আমাদের 4 বাদ, তাহলে 8 2 1 8 2 1, তাহলে কত হবে? 11। তাই না? 11 মানে হেক্সাডেসিমালে কি হবে? বি হবে না? এ হলো 10, বি হলো 11। তাহলে আমাদের এখানে কি হবে? বি। এই যে বি, এখানে কিন্তু ভুলেও কিন্তু 11 লেখা যাবে। ঠিক আছে, এটা কখনো যেন এই ভুলটা না হয়, অনেক হয়ে যায় অনেক সময়। এটা তুমি কেন, এটা অনেক সময় দেখা যায় যে কারণে হতে পারে, মানে ওই যে 11 চিন্তা 11 বলতে বলতে 11 লিখে ফেলছে, কিন্তু আমরা 11 তো আমরা এখানে যাচ্ছি কিসে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে আমাদের 11 বলতে কি বোঝায়? 11 বলতে বি বোঝায়। ঠিক আছে, 11 বলতে কি বোঝায়? বি বোঝায়। তাহলে আমরা এটা কি করব? তাহলে আমাদের কি আসলে এখানে 1 0 1 1 0 0 0 1 1 0 0 1, এটা ইকুয়াল টু কত? বি 1 9। এই যে হেক্সাডেসিমাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ঝটপট একটা করে দেখি। এটা কি হবে? আমরা তো ফর্মুলাটি মেনটেন করব না। তো 1 1 থেকে এখানে এই যে চারটা, এখানে চারটা, এই যে চারটা। যদিও হয়তো আমাদের প্রশ্নে এত বড় থাকবে না, প্রশ্নের বড় তো 2 ডিজিট থাকতে পারে, বড় তো 2টা 3টাও থাকতে পারে। এখানে তো 3 ডিজিট আছে, তাই না? বড় সর্বোচ্চ 3টা ডিজিট থাকতে পারে, এত কঠিন করে দিবে না। কিন্তু আমাদের কঠিন জিনিস আমাদের শিখতে হবে। কঠিন জিনিস শিখলে তো আমরা সহজ জিনিস আমরা সহজে করতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এই যে 9 f, এখানে কত হবে? d, কারণ এই যে আমাদের এখানে 2 বাদ, 8 4 12 12 13 13 মানে d। ওকে, আচ্ছা, যদি ডিজিট কম থাকে ওই যে আগের নিয়মে, জি স্যার, হ্যাঁ, যদি এখানে আমাদের একটা কম থাকলো সাপোজ এইটাই, তাহলে এখানে আমি একটা শূন্য দিয়ে ডিজিট বাড়িয়ে দিলাম, তাহলে এখানে আমাদের কি ভ্যালু আসবে? 5 আসবে। যদি আমাদের দুইটা ডিজিট কম থাকে তাহলে আমরা দুইটা শূন্য দেব, এখানে আমাদের ভ্যালু কি আসবে? 1 আসবে। ওকে, আচ্ছা, এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তো শিখে গেছি আমরা, তাই না? ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে, তার মানে এইটা এইটা হিসাব আমাদের হবে এইটা, তাই না? এই যে 10 গুণ দিলাম, তাহলে এখানে কত? d, আর এখানে কত? 7, তাই না? তাহলে পয়েন্ট d7 ভগ্নাংশের ক্ষেত্রে। বাম দিক থেকে ডান দিকে যাব না? জি স্যার, এই বাম দিক থেকে যাব, এই চারটে নিলাম, এই চারটে নিলাম। বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, আরেকটা নিলাম আমরা এখানে, এগুলো সহজ কিন্তু। এটা কি হবে?
সরি এখানে 8 না, ষোলো, এটা আমি বলতেছি এখানে 16 হবে, 16 হবে। যে হ্যাঁ স্যার 8 লিখছে এখানে 16 হবে, এখানে। সেটা আর কি। এখানে আমি ভুলে 8 লিখছি, হ্যাঁ 16 হবে এখানে। তাহলে এখানে বাম দিক থেকে ডান দিকে কি হবে, এখানে দশমিক দশমিক দিলাম, এখানে এই যে 4টা নিব, আর এই যে ডান পাশে কি আমরা বাড়া দেব, যা আমি লিখে নেই 1 0 1 1, এই 4টা, আর এখানে 0 1, এই ডান পাশে এই যে দুটো শূন্য দিয়ে বাড়া দেব, এই যে এখানে কত হবে b, আর এখানে কত হবে 4। দেখো মিলে কিনা, তোমাদের সাথে মিলছে? ও, উঠাই নেই। উঠাও এটা উঠাও উঠাও করো। আচ্ছা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটো একত্রে থাকে, তাহলে কি করতে হবে? আমরা তো অক্টালের ক্ষেত্রে দেখাই নেই, এখানে আমি দেখা যাচ্ছে দুটো মনে করে একত্রে আছে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ একত্রে আছে, কোনো টেনশন নাই। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কাজ করব, ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশে কাজ করব, মাঝখানে খালি জাস্ট 10 মিনিট করবে। এই যে কত, এখানে d, এখানে 3টে ডিজিট আছে, তাহলে একটা শূন্য বাড়া দিলাম, তাহলে কত হবে এখানে 5, আর এখানে দশমিকের দশমিক দিলাম, এটা মানে কি b, ঠিক আছে? এই 1 2 4 4 ভাগ 8, তাহলে 8 2 10 1 11, তাহলে 5 b দশমিক কত b। ঠিক আমরা অক্টাল হয়তো করি না, এখানে অক্টাল আমরা এখানে ওটা রেখে আসছি, কিন্তু একই সিস্টেম একই জিনিস, অক্টাল যদি থাকে অক্টাল এইভাবে করব, জি স্যার, ঠিক আছে? বুঝতে পারছি। কোনো সমস্যা নেই, একই জিনিস। আমরা 9 চলে যাই। 9 হলো অক্টাল থেকে বাইনারি, অর্থাৎ 8 থেকে 2। হিসাব রাখি ক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা বুঝলি না? এই যে একই জিনিস, এই যে এখানে দেখো 7 আর 4, এখানে ডান পাশে হিসাব করা দরকার নেই, জাস্ট 7 এর বাম পাশে দিব আর 4 এর বাম পাশে দিব, ঠিক আছে? তাহলে 7 এর জন্য কত 1 1 1, আর 4 এর জন্য কত 1 1 0, সরি 1 0 0। এই যে বক্সে যাই আমরা 1 2 4, তাহলে 4 পাইতে হলে কি কি যোগ করতে হবে? এখানে 4 পেতে হলে কি কি যোগ করতে হবে? শুধু 4, তাহলে 4 এর উপর 1 আর বাদ বাকি 0। আচ্ছা 7 পেতে হলে কি করতে হবে? সবগুলো যোগ করতে হবে, তার মানে কি 1 1 1, এই যে তার মানে ঠিক আছে, মিল আছে? তাহলে 7 4 অক্টাল ইকুয়াল টু 1 1 1 1 0 0, এই যে মানে উল্টা কাজ। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে এখানে করি দশমিক 5 6 অক্টাল ইকুয়াল টু হেক্সাডেসিমাল, সরি বাইনারি। তাহলে এখানে একই কথা, যে 5 এর জন্য মান লিখবো আমরা, 6 এর জন্য মান লিখবো। তাহলে 5 বিল করতে হলে কত? 4 আর 1 যোগ করলে 5 হয় 0। দেখো এই যে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়, 2 এর 0। তাহলে এখানে কি হবে? এই যে 1 0 1 দশমিক, আর 6 কি হবে? 4 আর 2 যোগ করলে 6 হয় 0, তাহলে 1 1 0, ঠিক আছে? এই জাস্ট এটা আমরা লিখব, তো দশমিক কত 5 6, এই যে অক্টাল সমান কত হবে? দশমিক 1 0 1 1 1 0, এই যে বাইনারি হয়ে গেল। ভগ্নাংশের ক্ষেত্রে
আমরা দুটো একত্রে নেই 43.7 পূর্বের হিসাবগুলো যদি আমরা ঠিকঠাক বুঝে থাকি তাহলে এখন থেকে আমাদের বাকি যে রুলস গুলো আছে ওইগুলোর মধ্যেই সব, এর বাইরে কোনো কিছু নেই। এটা কি হবে 4 এর জন্য কি হবে 100, 3 এর জন্য কি হবে 011, দশমিক 7 এর জন্য কি হবে 3টা 1 আর 1 এর জন্য কি হবে 001। দেখো মিলছে কি ঠিক আছে? এই তোমার বুঝতেছো তো? আচ্ছা আচ্ছা, না এগুলো সহজ তো না, তাড়াতাড়ি করতেছি। আমরা শুধু উঠাচ্ছি স্যার। না উঠাচ্ছ ঠিক আছে, কিন্তু বুঝতেছো তো? হ্যাঁ। বুঝাচ্ছো তো তাই না? এর আগে বুঝছি। আচ্ছা 4 তে তাহলে 4 তে ইকুয়াল দশমিক কত এখানে এত অক্টাল ইকুয়াল কত হবে তাহলে 100,011 দশমিক এখানে 111,001 হয়ে গেল, খুব সহজ। এটা গেল আমাদের 10 নম্বর। আসলো 10 নম্বর হলো হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অর্থাৎ 16 থেকে আমরা 2 এ যাব। ওই একই জিনিস তাই না? এখানে 4টা করে ডিজিট আছে। তাহলে দেখো একটা আমরা নেই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফোর এ বি হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব আমরা বাইনারি। তাহলে এই যে 8421 হ্যাঁ, আমাদের এখানে আছে কি বি, এখানে আছে এ আর এখানে আছে কত 4। তাহলে বি মানে কত? বি মানে 11। তাহলে কত কত যোগ করলে 11 হবে 8 আর 2 10 আর 11 এখানে 0। তাহলে যে 1011। এ মানে কত 10। তাহলে 10 কে ধরে কি করতে হবে, এই যে 8 আর 2 যোগ করলে 10 হয়, এখানে 0 এখানে 0। তাহলে 1010। আচ্ছা 4, তাহলে 4 4ই হবে খালি, আর বাদ বাকি সবগুলো 0। 0100। সো আমরা লিখতে পারি কি 4a b হেক্সাডেসিমাল ইকুয়াল টু 010010101011। এখানে 12 শূন্য লিখলেও চলবে না, লিখলেও চলবে, আর এই শূন্য কোনো ভ্যালু নেই। কি বুঝতে পারছো তো নাকি? ক্লিয়ার তো? আচ্ছা আমরা একটা খ নম্বর একটা করি, দেখি ভগ্নাংশ দিয়ে করি। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখানে নিলাম দশমিক ডি এ 5 ডি এ 2 নিলাম। হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি নিলাম। এটা কি হবে বলতো? ডি দশমিক নিলাম এখানে ডি, ডি মানে কত 13। তাহলে কত কত যোগ করলে 13 হবে, এখানে 8 2 যোগ করলে সরি 8 আর 12 12 কে 13 এখানে 0। তাহলে 1101। এখানে এ, এ মানে কত 10। ওই যে আমরা বের করে রাখছি, কি সমস্যা হচ্ছে? ওই যে এখানে দেখো এ ভ্যালু লিখে রাখছি কিন্তু 1010। জি স্যার এখানে এখানে লাইনটা আলো পড়ে তো আচ্ছা এখানে আলো আছে, এখানে এটা 1101 উপরেরটা উপর ডি আছে দশমিক ডি, এখানে দশমিক আমরা কাজ করছি না, দশমিক ডি DA2 হ্যাঁ ডি এ 2 এখানে হেক্সাডেসিমালে 2 এর জন্য কি হবে এখানে, ওইখানে কি হবে তাহলে 2 এ 1 এগুলো সব শূন্য 0 0 1 0। সো দশমিক ডি এ 2 হেক্সাডেসিমাল ইকুয়াল টু 1101 1010 0010। এখানে আমাদের যে দশমিকটা কিন্তু খেয়াল দেখো, দশমিকে কাজ করছে না, এখানে দশমিক 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 এই দশমিক দশমিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখবা যে অপশন এমন থাকতে পারে দশমিকটা দেওয়া আছে এক জায়গায় দশমিক ছাড়া আছে, তাহলে এটা কিন্তু খেয়াল করা, হুটহাট কিন্তু এখানে অ্যান্সার করা যাবে না, ঠিক দেওয়া যাবে না। ওটা হট করে দেখলে কিন্তু শেষ, ওটা চিন্তা ভাবনা করতে হবে, এটা কিন্তু দশমিক দশমিক দিতে হবে। আর যদি এমনি যদি থাকে পূর্ণ সংখ্যা থাকে তাহলে তো পূর্ণ সংখ্যা হবে।
C2.3b হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এটা দুটো এককে, হ্যাঁ, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা এককে। তাহলে C2 C বলতে কি বুঝি আলাদা করে নিই। C2 12 8 সালে 12 8 সালে 12 0 0 1 1 0 0 2 বলতে এখানে তাহলে 2 এখানে 1 এখানে 0 এখানে 0 এখানে 0 0 0 1 0 দশমিক দশমিক 3 3 বলতে এখানে 2 1 3 0 0 0 0 1 1 b b মানে 11 8 আর 2 10 10 এটা 11 0 1 0 সরি এখানে এখানে 1 হবে 1 0 1 1 এই যে 8 আর 2 10 10 টা 11 সো C2.3b হেক্সাডেসিমাল ইকুয়াল টু 110 0 0 0 1 0 দশমিক এখানে 0 0 1 1 1 0 1 1 এই যে হেক্সাডেসিমাল থেকে বাইরে একেবারে সহজ কিন্তু আর সহজের কারণে আমি একটু বেশি দ্রুত করতে তাই না, মানে আমরা তো এগুলো করছি তো, মানে পূর্বে যদি ভালো মতো বোঝা যায় তাহলে কিন্তু এখানে এসে কঠিন কোনো কিছু নেই। আমরা 10টা রুলস কিন্তু অলরেডি কমপ্লিট করছি, আর 2টা রুলস। দেখো 11 নম্বরটা অক্টাল থেকে হেক্সাডেসিমাল 8 থেকে 16 এইখানে একটু খেয়াল করো, এটা তোমরা পারবা কারণ এগুলো আমরা করছি। এই যে 4টা বললাম না এখন, এই 4টার মধ্যে এটা এর আনসার লুকিয়ে আছে। কিভাবে আছে দেখো, অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে আমাদের দুটো পদ্ধতি। একটা পদ্ধতি হলো অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া। আর অক্টাল থেকে যদি আমরা ডেসিমেলে যেতে চাই, আবার ডেসিমেল থেকে যদি আমরা হেক্সাডেসিমেলে যেতে চাই, একটু প্রসেসিংটা একটু লেন্থি হয়, একটু বড় হয়। তো অক্টাল থেকে আমরা আগে ডেসিমেলে যাব, তোমরা যে 8 দ্বারা গুণ করে, মনে আছে যে আমরা করছি না আগে। আর আবার ডেসিমেল থেকে আমরা যাব 16 দ্বারা ভাগ করে যাব হেক্সাডেসিমেলে। ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করা হয়। কিন্তু এই প্রসেসিংটা আমরা যাব না, এই প্রসেসিং আমরা না গিয়ে এই প্রসেসিংটা আমরা জানি, এর আগে আমরা করছি তো। আমরা যাব হলো এই যে 7 8 9 10 করলাম না, এর ভিতরেই দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে আমরা আগে কি করব, অক্টাল থেকে 3টি করে ডিজিট নিয়ে বাইনারিতে যাব। যেটা কোন নিয়ম, অক্টাল থেকে 3টি করে ডিজিট নিয়ে বাইনারিতে যাব, এটা কোন নিয়ম, 9 নম্বর নিয়ম। দেখো অক্টাল থেকে দেখো আমরা বাইনারি দেখছি 9 নম্বর নিয়ম, আমি যে করলাম একটু আগে 9 নম্বরে কি করছি, অক্টাল থেকে 3টি করে ডিজিট নিয়ে বাইনারিতে গেছি। এখন এই যে বাইনারি মানটা আমরা পেলাম, অক্টাল থেকে 3টি করে ডিজিট নিয়ে বাইনারিতে গেলাম, যাওয়ার পরে যে বাইনারি মানটা পেলাম, ওই বাইনারি মান থেকে আবার 4টি করে ডিজিট নিয়ে আমরা হেক্সাডেসিমেলে যাব। তার মানে এটা কোনটা, এটা 8 নম্বর নিয়ম। দেখো ওই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেল, এটা 8 নম্বর নিয়ম। ক্লিয়ার? হিসাব তো ঠিক আছে। আর এইটা তুমি যদি বুঝে থাকো তাহলে এখন তুমি নিজেই করতে পারবে। তারপরেও আমি এখানে করছি, আমি দ্রুত করব, তোমরা জাস্ট খালি বিষয়টা দেখবা খালি, কারণ আমাদের তো করছি এগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমাদের কাজটা হবে, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। কি সমস্যা, কি বুঝো না এখনো ওইটা? না স্যার তা বলি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে অক্টাল থেকে আমরা এখানে নিলাম 4 8, সরি অক্টাল তো 8 হবে না, 4 7। এখানে অক্টাল থেকে আমরা যাব হেক্সাডেসিমেল। আচ্ছা একটু প্রশ্ন করি, এই যে আমি 8 লিখছিলাম কেটে দিলাম, ওটা হবে না কেন? হবে না কারণ অক্টালে তো 8 অঙ্ক নাই তো, অক্টালে সর্বোচ্চ অঙ্ক 7। ঠিক আছে, এরকম প্রশ্ন চাই যে হয়তো অপশনে দিয়ে দিল যে নিচের কোনটি সঠিক নয়। ঠিক আছে, মানে যেটা যেখানে মানে নাই সেটা সেখানে দিয়ে দিল, তো ওইটাই সঠিক নয়। যেমন এখানে আমি দিছিলাম কি 4 7, তাহলে 4 8 দিছি, ওটা তো সঠিক না।
তো 4 7 দিল, 4 2 দিল, 4 3 দিল, 4 8 দিয়ে দিল, বললো যে নিচের কোনটি সঠিক না। আর তুমি তো দেখবে যে সবগুলোতে বেজ আছে 8, তার মানে তো আমি তো সঠিক আছে বাচ্চা, সবই তো সঠিক। কিন্তু ওই যে 8 তো অক্টালে নেই, এটা বুঝতে হবে। বেজ দেখলেই কিন্তু সঠিক হবে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না, কিন্তু দেখতে হবে যে ওখানে তার অঙ্কগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, যাই হোক আমাদের প্রত্যেকটা জায়গায় প্রশ্ন আছে, ভুল করলেও ওই ভুলটাও একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে অক্টাল থেকে প্রথমে আমরা বাইনারিতে যাব। এই যে 4 7, 7 মানে কি মনে আছে? 1 1 1, ক্লিয়ার? আচ্ছা 4 1 0 0, ওকে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে আসলাম। এই বাইনারি ভ্যালুকে আমরা এখান থেকে 4টি করে ডিজিট নিয়ে আমরা হেক্সায় দেব। 4টি করে ডিজিট কোন জায়গা থেকে নেব? এখান থেকে। এটা এই যে 1 0 0 1 1 1, এটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? সেটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে নিয়েছিলাম না, এই যে 1 1 1। দরকার আমার কয়টা ডিজিট? ডিজিট কয়টা দরকার? 4টা। তাহলে এখানে 3টা, এখান থেকে একটা শূন্য নিয়ে গেলাম। মানে এটা কি? এটা তো বাইনারি, তাই না? আচ্ছা তাহলে এখান থেকে আমি 3টা নিলাম, এখান থেকে একটা নিলাম, কয়টা হলো? 4টা। আর এখানে থাকলো কি 0 1, কয়টা গ্রুপ করলো? 2টা। তাহলে 2টা শূন্য দিব। এটা তো বাইনারি, তাই না? তাহলে এটা মানে কি? 1 2 4 8, তাহলে 8 বাদ, তাহলে এটা কত হবে? 7। এখানে শুধু 2 হবে, তাই না? তাহলে এটা কিন্তু হেক্সা হয়ে গেছে। এটা ছিল অক্টাল, এটাও বাইনারি, এটাও বাইনারি। এখানে জাস্ট করে আমরা রূপান্তর করছি, এটা হয়ে গেছে কি হেক্সা। এই হেক্সা ডেসিমেল। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের দুইটা কিন্তু পদ্ধতি আমরা এখানে অনুসরণ করছি। প্রথমে করছি কোনটা? 9 নম্বর নিয়ম। তারপর আমরা করছি কি 8 নম্বর নিয়ম। ক্লিয়ার? আচ্ছা এইটা গেল আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করলাম। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করি। আমরা উঠিয়ে দিই স্যার। হ্যাঁ তোমরা উঠাও। দেখা যাবে। দশমিক এখানে 3 4 উঠাও। ওকে তো না? তাহলে আমরা দেখো এখন দশমিকের ক্ষেত্রে আমরা যাই। দশমিকটা দেখো একই সিস্টেম। এই যে দশমিক এখানে 3, 3 এর জন্য কি হবে? 3 থেকে আমরা কি করব? এখানে অক্টাল থেকে আমরা বাইনারিতে যাব। 3 এর জন্য কি হবে? 3টা ডিজিট, তাহলে কি হবে? 1 2 4, 4 বাদ, 2 আর যোগ করে 3 হয়, তাহলে কি হবে? 1 1 is 0, দশমিক। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এখানে 4, 4 এর জন্য কি হবে? 1 2 4, তাহলে 1 2 বাদ, শুধু কি হবে? 4, তাহলে 4 হবে 1 1 0 0। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এখন এইটা ছিল আমাদের কি? অক্টাল। এটা হয়ে গেল কি? বাইনারি। এখন এটা কিন্তু ভগ্নাংশ, বাম দিক থেকে ডান দিকে কিন্তু খেলা আছে তো। আচ্ছা তাহলে দশমিক 0 1 1, এখান থেকে একটা 1 নিয়ে আসলাম, তাহলে 4টি ডিজিট পূর্ণ হলো। আচ্ছা ওইটা কি থাকলো? 0 0, কয় ডিজিট কম করছে? 2 ডিজিট। এই যে 0 0, যদিও এখানে সবই শূন্য, এই শূন্যের কোনো ভ্যালু নেই। কেন? কারণ বাম পাশে আমাদের দশমিক আছে। আমি বোঝানোর জন্য তোমাদের এটা আমি লিখে দেখাইলাম। ঠিক আছে, তো এটা কি হলো? বাইনারি। এখানে কয় ডিজিট? 4 ডিজিট, দশমিক। তাহলে এটা কত হবে? 1 2 4 8, 8 বার 1 2 4 কত হয় যোগ করলে? 7। এই যে 7, দশমিক কিন্তু আমার এখানে আছে। আর এখানে কি হবে? 0। তাহলে এটা হয়ে গেল কি? হেক্সাডেসিমাল। তারপর দশমিক 7। এবার আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটো একত্রে নিয়ে কাজ করব। এই যে 3 নিলাম, এই যে 5 নিলাম, দশমিক দশমিক দশমিক, এই যে 7 নিলাম।
তাহলে আমরা এই অক্টাল থেকে কিন্তু আমরা হেক্সার এই আগে বাইনারিতে যাব। যেটা কি করব 3টে ডিজিট, তার মানে এখানে কি 0 1 1, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা 5 এর জন্য 101, ওকে। দশমিক এখানে 7 এর জন্য 1 1, ক্লিয়ার? আচ্ছা এবার দশমিকের জন্য দশমিক দিয়ে রাখলাম। এইটা আমাদের কি হলো বাইনারি, তাই না? এইটা আমাদের কি অক্টাল। এখন আমরা কি করব, এইখানে দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে কিন্তু যাব 1 0 1, এখান থেকে একটা 1 নিলাম, আর এখানে থাকলো 1, এখানে 0, আমার কম পড়ছে কয়টা? দুইটা, এই যে 0 0, ঠিক আছে? আচ্ছা এখানে কি হবে 1 1 1, এখানে কি একটা শূন্য হবে, একটা ডিজিট কম পড়েছে, তাই না? আচ্ছা তাহলে এটা আমাদের কি বাইনারি। এখন এইখান থেকে এই যে খেয়াল করো 1 0 1 1, তাহলে এখানে কোনটা বাদ? 2 বাদ, তাহলে কি 1 4 8, তাহলে 4 8 12, আর এক যোগ করে কোথায় 13, 13 মানে কি ডি, এখানে হবে 1, চোখ বুঝে এখানে 1 লিখে দিব। আর এখানে কি, এখানে কি হবে? এখানে ই, ঠিক আছে? কত হয়ে গেল? তাহলে আমাদের এখানে आंसर কত? 1d দশমিক কত ই। হ্যাঁ আরেকটা 12। এবারে হেক্সাডেসিমাল থেকে একই, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অর্থাৎ হেক্সা থেকে 8। হ্যাঁ কিছু বললাম, হ্যাঁ উল্টোটা করতে হবে। অর্থাৎ আমাদের এখন কোন নিয়মটা আমরা এখন ফলো করব? এখন আমরা ওই যে 10 নম্বর নিয়ম আর 7 নম্বর নিয়ম, দেখো আমরা যাচ্ছি, গেলেই আমরা বুঝতে পারবো, তাই না? ক নম্বরে দেখো পূর্ণ সংখ্যা ক্ষেত্রে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তার মানে হেক্সাডেসিমাল থেকে অক্টাল, দেখো 10 নম্বর নিয়ম, দেখো 10 নম্বর নিয়মটা বের করো। হেক্সা থেকে অক্টাল যাবো, কিন্তু নিয়মটা আমরা প্রথমে 10 নম্বর, তারপরে 7 নম্বর। প্রথমে আমরা হেক্সা থেকে আমরা যাব বাইনারিতে, তাই না? হেক্সা থেকে বাইনারিতে, তার মানে কয়টা ডিজিট নেব আমরা? হেক্সা থেকে বাইনারি 4টা করে ডিজিট, তাহলে 4টা ডিজিট নিয়ে আমরা এখানে সি, সি মানে কত? 12, এই যে 1 1 0 0, ডি মানে কত? 13, তাহলে 1 1 0 1 9 1 0 0 1। দেখো তোমরা যখন এটা আস্তে আস্তে অভ্যস্ত হবে তখন মুখস্থ হয়ে যাবে, অলরেডি মুখস্থ হয়ে গেছে আমার মনে হয়, তাই না? সবার মুখস্থ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কয়টা করে ডিজিট নেব? 7 নম্বর নিয়ম, 3টি করে ডিজিট নিয়ে অক্টালে যাব। তাহলে এইটা হলো আমাদের কি হেক্সাডেসিমাল, আর এইটা হলো কি বাইনারি। এবার এই ডান পাশ থেকে 0 0 1, এখান থেকে একটা 1 বাঁচলো, এই যে বাঁচলো, এখানে নিলাম 1, এখান থেকে 1 আর 0 নিব, এই যে 1 আর 0 নিলাম, এখানে 1 1 থাকলো, এখান থেকে 1 নিলাম, আর এখানে 0 0 এই যে 1। দেখো তো ঠিক আছে না? হিসাব ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা বাইনারি, এখানে এটা মানে কত? 4, এটা মানে 3, এটা মানে 7, এটা মানে কত? 4। কত হয়ে গেছে? তাহলে অক্টাল হয়ে গেল এটা। ক্লিয়ার? সহজ না একেবারে? ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লিখলাম, ওটা লিখলাম না। এই নিয়মগুলো যে ঠিকঠাক মতো যে ভিতরে রাখতে পারবে, এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে তুমি পারবে। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির রূপান্তর ভালো মতো আয়ত্তে থাকলে দেখবে যে একেবারে পানির মতো ক্লিয়ার। ঠিক আছে? তোমার পরীক্ষার প্রশ্নে যখন তুমি আইটি অংশ থেকে যখন অ্যান্সার করতে যাবা, তখন দেখবে এই অঙ্কটাই তোমার আগে করতে মন চাইবে, যে এটাকে অ্যান্সার করবে, তাই না? এটা শেষ করছো না? আচ্ছা, আমরা ভগ্নাংশটা আমরা হিসাব করি। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? তাহলে এখানে দশমিক দিলাম, ই, ই মানে কি? ই মানে 14, 14 মানে কি? 1 1 1 0, ঠিক আছে? আচ্ছা
এই যে E। এরপরে কি F, F মানে কি 15, তাহলে সবগুলো কি 1 হবে তাই না? আচ্ছা, তাহলে এটা আমাদের ছিল কি, এটা ছিল হেক্সাডেসিমাল, এটা চলে আসলো কিসে বাইনারিতে। এবার দশমিক ক্ষেত্রে কিন্তু বাম দিক থেকে ডান দিকে, তার মানে কি দশমিক 1 1 1, এখানে 0 1 1 1 1, এই যে একটা 0, তাহলে এটা চলে গেল কোথায়? অক্টালে। এটা বাইনারিতে, এখান থেকে আমরা অক্টালে যাব। এটা 7, এটা কত 3, আর এটা কত 6, দশমিক এই যে অক্টাল, সরি এখানে অক্টাল হবে। ওকে, আচ্ছা আমরা লাস্ট অপশনটা করি, গ নম্বর অপশনটা তৈরি করতে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা কাজ করি 3f দশমিক d4, এই যে তাহলে 3 0 1 1 সরি 0 0 1 1 f 4 1 দশমিক দশমিক d কত 1 1 0 1 4 0 1 0 0, তাহলে এটা আমাদের হলো হেক্সাডেসিমাল, এটা হলো বাইনারি। এখন এখান থেকে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক হিসাব, ভগ্নাংশের ক্ষেত্রে এক হিসাব। হ্যাঁ, তাহলে এখানে কি হবে 1 1 1, এখান থেকে একটা 1 নেব, এখানে 1, এখানে 1, এখানে কত 0 0 এই 0, তাহলে এটা হলো 0, এটা হলো 7, এটাও 7 দশমিক দশমিক, এখানে 1 1 0, এখানে 1 0 1, এখানে 0 0, এর একটা 0, এটা হবে 6, এটা হবে 5, এটা হবে 0, এটা আমাদের কি হয়ে গেল, কি বলো অক্টাল। তবে এটা মাথায় রাখবা, এই যে শুরুর 0 বাদ শেষের 0 বাদ, এটা দিয়ে হিসাব করে ফেলতে পারো মতো, মানে তোমার অপশনে তো এই 0 থাকবে না, এই 0 থাকবে না, কেন থাকবে না বলো তো? কারণ দশমিকের পরে লাস্টে যে 0 তো বাদ, ওই 0 তুমি পেলো নাই। আবার দশমিকের আগে পূর্ণ সংখ্যা থেকে সামনে যে 0 বাদ, তাহলে এটার মূল আনসার কোনটা হবে? 7 7 দশমিক কত এখানে 6 5, এটা হবে কিন্তু। তারপরে 3f দশমিক কত d4, এটা মানে আমরা এটাই অক্টাল আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা কটা বলতে দেখো তো।